সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ ৪ সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার জিজ্ঞাসা, ঢাকা শহরে মানুষ আছে 2.25 কোটি, কতগুলা থানা, কতগুলা জেলা, ইউনিয়ন, অথচ আমাদের আইনে সাকসেশন সার্টিফিকেটের জন্য সাকসেশন কোর্ট আছে মাত্র একটা, এবং এইটা আমাদের জন্য জানেন নামজারি, শেয়ার ট্রান্সফার, উত্তরাধিকার সবকিছুতেই আমাদের সাকসেশন সার্টিফিকেট লাগে। আপনার কি মনে হয় যে এই সারা ঢাকা শহরের জন্য একটা সাকসেশন কোড যথেষ্ট কিনা? আরেকটা হচ্ছে 138 এর একটাই প্রশ্ন। ধন্যবাদ। একই সাথে রিলিভেন্ট স্পিকার, মাননীয় স্পিকার, আপনি আইনের মানুষ, ওই 138 এর চেকের মামলায় এক একটা ডেট পরে 1 বছর পর পর ঢাকা শহরে চেকের মামলা এখন আর কেউ করতে চায় না, শুধুমাত্র ডেট পড়ার কারণে। এই ব্যাপারে আপনি কিছু সিদ্ধান্ত নেবেন কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। সবার সামনে বলতে পারি না, যতগুলা কথা বলছি আমি, জননেত্রী শেখ হাসিনা কিছু কিছু কথায় আমার দিকে তাকান নাই, নিচের দিকে তাকাইছিলেন, কিন্তু সবগুলা কাজের কথার ব্যাপারে উনি অ্যাকশন নিছেন। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি নৌকা পাই নাই, কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ এবং দোয়া আমি পাইছি। ভালো লাগতেছে যে মাত্র 2 মাসও হয় নাই, মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াইয়া সাহস করে বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, এমন এক দেশে জন্মাইছি যে দেশে উদ্যোক্তার চেয়ে দালালের দাম বেশি। আমাদের কাছ থেকে কিনে নেয় 100 টাকা, আরে আমাদের দালালরা, সিন্ডিকেটরা 1 কেজি চার দাম হইলে রাখে 400 টাকা। এরা তো 300 টাকা প্রতি কেজিতে লাভ, আর মরছে আমার শ্রমিক আর মালিকরা। এই জন্যই আমার নির্বাচন একটা গুরুত্বপূর্ণ কথা ছিল যে মজা মারে ফজা ভাই, আর আমরা খালি বইটা পাই, হবে না হবে না হবে না। আর এই ফজা ভাইদের বিদায় দিয়ে আসার আমি, আরে আর যাই করি মরার আগে 4 বছর তো আর এমপি আছি, এরপরে বিদায় করে দিয়েন 4 বছরেই 40 বছরের ডাক ডাকাই স্যার আমি কইয়া দিলাম আপনাদেরকে। আরে ঘোষণা তো দিছি, সম্পদ বানাবো না, ঘোষণা দিছি। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার বিস্তারিত। প্রিয় দর্শক, আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন। আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর হ্যাঁ প্রিয় দর্শক, জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন। সৈয়দ সাইদুল হক হবিগঞ্জ ৪ সম্পূরক প্রশ্ন করুন। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমার মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে আমার জিজ্ঞাসা, ঢাকা শহরে মানুষ আছে 2.25 কোটি, কতগুলা থানা, কতগুলা জেলা, ইউনিয়ন, অথচ আমাদের আইনে সাকসেশন সার্টিফিকেটের জন্য সাকসেশন কোর্ট আছে মাত্র একটা, এবং এইটা আমাদের জন্য জানেন নামজারি, শেয়ার ট্রান্সফার, উত্তরাধিকার সবকিছুতেই আমাদের সাকসেশন সার্টিফিকেট লাগে। আপনার কি মনে হয় যে এই সারা ঢাকা শহরের জন্য একটা সাকসেশন কোড যথেষ্ট কিনা? আরেকটা হচ্ছে 138 এর একটাই প্রশ্ন। ধন্যবাদ। একই সাথে রিলিভেন্ট স্পিকার, মাননীয় স্পিকার, আপনি আইনের মানুষ, ওই 138 এর চেকের মামলায় এক একটা ডেট পরে 1 বছর পর পর ঢাকা শহরে চেকের মামলা এখন আর কেউ করতে চায় না, শুধুমাত্র ডেট পড়ার কারণে। এই ব্যাপারে আপনি কিছু সিদ্ধান্ত নেবেন কিনা? ধন্যবাদ মাননীয় স্পিকার। ধন্যবাদ মাননীয় সদস্য। মাননীয় মন্ত্রী। ধন্যবাদ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ সদস্য যেরকম মানুষের উপকার করার জন্য সংসদ সদস্য হয়েছেন, আওয়ামী লীগ সরকার কিন্তু জনগণের উপকার করেছে এবং করে বলেই এই 10 বছর 11 বছর 3 বার, আপনার 4 বার এই নির্বাচনে জয়ী হয়েছে। তো সেই প্রেক্ষিতে আমি বলবো যে যদি এই একটা সাকসেশন কোর্টের যদি না হয় তাহলে অবশ্যই এই সরকার সিদ্ধান্ত নিবে যে এটা আরো বাড়ানো, এবং সেইখানে একটা যেই আইনি একটু জটিলতা আছে সেটা রিমুভ করার চেষ্টাও আমরা করব, যাতে মানুষ, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ওয়ান স্টপ সার্ভিস, সেই ওয়ান স্টপ সার্ভিস যেন মানুষ পায় সেটার চেষ্টা করা হচ্ছে। দ্বিতীয় প্রশ্ন যিনি যেটা করেছেন, প্রথম কথা হচ্ছে যেটা ওনার আমার মনে হয় অনুধাবন করা উচিত যে বিচার বিভাগ স্বাধীন। তো সেই প্রেক্ষিতে আমি বলতে চাই যে সেকশন 138 অফ দ্য নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস অ্যাক্টের যে মামলাগুলি, সেখানে জটিলতা হচ্ছে। আমরা চিন্তা ভাবনা করছি যে এই আইনটার এবং বিশেষ করে এই ধারাটার আপনার সংশোধন করার জন্য, এবং তড়িৎ যাতে মামলা শেষ হয় সেটার ব্যবস্থাও আমরা নিচ্ছি। এবং আরো আমি ওনাকে জানাতে চাই যে এই তড়িৎ শেষ হওয়ার জন্য যে কিছু আদালত সৃজন করতে হবে, সেই জন্য অলরেডি আমরা জনপ্রশাসন মন্ত্রণালয়ে লিখেছি। মাননীয় স্পিকার, আমি যতগুলা কথা বলছি আমি এখানে সবার সামনে বলতে পারি না, যতগুলা কথা বলছি আমি, জননেত্রী শেখ হাসিনা কিছু কিছু কথায় আমার দিকে তাকান নাই, নিচের দিকে তাকাইছিলেন, কিন্তু সবগুলা কাজের কথার ব্যাপারে উনি অ্যাকশন নিছেন। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি নৌকা পাই নাই, কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ এবং দোয়া আমি পাইছি। ভালো লাগতেছে
যে মাত্র 2 মাসও হয় নাই মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দাঁড়াই সাহস করে বলছিলাম যে মাননীয় প্রধানমন্ত্রী, মাননীয় স্পিকার, এমন এক দেশে জন্মাইছি যে দেশে উদ্যোক্তার চেয়ে দালালের দাম বেশি। আমাদের কাছ থেকে কিনে নেয় 100 টাকা, আর এই আমাদের দালালরা সিন্ডিকেটরা 1 কেজি চার দাম হইল রাখে 400 টাকা। এরা তো 300 টাকা প্রতি কেজিতে লাভ, আর মরছে আমার শ্রমিক আর মালিকরা। এই জন্যই আমার নির্বাচন একটা গুরুত্বপূর্ণ কথা ছিল যে মজা মারে ফজা ভাই, আর আমরা খালি বইটা পাই হবে না হবে না হবে না। আর এই ফজা ভাইদের বিদায় দিয়ে আসার আমি আরে আর যাই করি মরার আগে 4 বছর তো আর এমপি আছি, এরপরে বিদায় করে দিয়েন 4 বছরে 40 বছরের ডাক ডাকে স্যার আমি কইয়া দিলাম আপনাদেরকে। আরে ঘোষণা তো দিছি সম্পদ বানাবো না, ঘোষণা দিছি যে আজকে সিএনজি মালিকদেরকে, শ্রমিকদেরকে আজকে আপনাদের আগে এদের জন্য প্রোগ্রাম করে আসছি। গত 40 বছরে আমাদের এলাকায় সিএনজিদের জন্য একটা স্ট্যান্ড করা হয় নাই। আমি এমপি হওয়ার পর মাত্র 4 মাসের ব্যবধানে 2টা স্ট্যান্ড বানাই দিছি। এরা জীবনে চিন্তা করতে পারে নাই যে যখনই যারে বলছে এরা বলছে যে আরে জায়গা তো নাই বাজারে, আমি পাইলাম কই। মানে সবাই নিজের নিয়ে এত ব্যস্ত। শ্রমিকদের আন্দোলনের কথা একমাত্র শ্রমিকদের পক্ষে ওই 1 মেতেই পাঞ্জাবি পরে আইসা নেতারা কথা বলে, এরপরে আল্লাহর কসম করে এরা কোনো কাজ করে না। লম্বা লম্বা বক্তব্য দেয়, পুরাইলাইমো বাঙ্গালাইমো দেখতাছি। আচ্ছা বলেন তো, আমার একটা কথা বলে, আমি কি সোনারঘাটের মাধবপুরের একমাত্র এমপি? এর আগে কি এমপি মন্ত্রী ছিলেন না? এই সারা সিলেট বিভাগের মধ্যে ওই এমপি আছেন 19 জন। কতজন? আর চা বাগানের শ্রমিকদের ভোট নেন, চা বাগানের শ্রমিকদের কথা বলেন, নেত্রীর কাছ থেকে সুবিধা নেন, এরকম এমপি আছেন মিনিমাম 10 থেকে 12 জন। কেন? চা বাগানের মানুষের ভোট নিছেন। আর এক পাশ আমার চেয়ে বড় বড় পদবীধারী এমপি মন্ত্রীরা ছিলেন, আছেন সিলেট বিভাগের, আছেন চট্টগ্রাম বিভাগের। একবার কি দাঁড়াইয়া প্রধানমন্ত্রীর সামনে বলতে পারেন নাই যে চা বাগানের লক্ষ মানুষের ভোট নিছে? একটা মিনিটের জন্য দাঁড়িয়ে বলতে পারেন নাই যে আমাদের শ্রমিক মালিকরা মরে যাচ্ছে, চা বাগান ধ্বংস হচ্ছে? ধ্বংস থেকে বাঁচান মাননীয় প্রধানমন্ত্রী। কেন কেন আমার বলতে হইলো? কেন কেন এই বছরগুলা কেন কই আপনাদের জীবনে? এই যে আজকে যে আমি দাঁড়াইছি, মনে করেন এই খবর দেওয়ানজির মালিকের কাছে যাবে না? দেওয়ানজির মালিক মেয়েরা ফোন করে কইব যে এ কিন্তু সেট ছেড়ে বউ, কিতা কইব? কইব এ সেট ছেড়ে টাকা লাইন দিলাও কিছু। আপনি কি মনে করেন কইতো না? কেমনও কইতে পারে এ কিছু ভাগলা আছে, কুম্বালা কিতা করে ঠিক নাই। কোন মানুষের জীবনে সৎ মানুষ হইলে কিছু ভাগল লাগে না, এটা ঠিক করন যায় না। কিছু আধা ভাগল না হইলে এমন ভাবে বাটপার হলাইছো নি, তাহলে ঠিক করতে গেলে আমার মতো কিছু আধা ভাগল লাগবে এখন দেশের মধ্যে। কথায় কথায় বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, তোমার খাম কিতা একবারে চেয়ারে তখন তুমি বঙ্গবন্ধুরে সম্মানিত করবাই, তুমি জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করবাই। কেমনে? মুখে মুখে আইন করে টেহানি জায়গা, এগুলা হবে না। আমি মাননীয় প্রধানমন্ত্রীর সামনে দেখুন, আমি তো ইগলের এমপি, আমার সৌভাগ্য হয় না আমি এমপি হব নৌকা দিয়া। তারপরে মাননীয় প্রধানমন্ত্রী এই পর্যন্ত সংসদে দাঁড়াইয়া আমি যতগুলা কথা বলছি, আমি এখানে সবার সামনে বলতে পারি না, যতগুলা কথা বলছি আমি জননেত্রী শেখ হাসিনা কিছু কিছু কথায় আমার দিকে তাকান নাই, নিচের দিকে তাকাইছিলেন, কিন্তু সবগুলা কাজের কথার ব্যাপারে উনি অ্যাকশন নিছেন। এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। আমি নৌকা পাই নাই, কিন্তু বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার আশীর্বাদ এবং দোয়া আমি পাইছি। কারণ সারা জীবন ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ করে তাই শিখছি যে রাজধানীতে যুবদলের প্রতিবাদ সমাবেশ 11ই মে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং জাতীয়তাবাদী যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকুসহ আটককৃত নেতাকর্মীদের মুক্তির দাবিতে 11ই মে শনিবার রাজধানীতে প্রতিবাদ সমাবেশ করা হবে যুবদলের। সোমবার দুপুরে নয়াপল্টনের কার্যালয়ে যুবদলের ঢাকা বিভাগের 11টি জেলা ও মহানগর শাখার নেতাকর্মীদের সঙ্গে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর বিকালে ভাসানী মিলায়তনে ঢাকা মহানগর দক্ষিণ যুবদল আয়োজিত এক সাংগঠনিক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন তিনি। এতে ভার্চুয়ালি সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের আহ্বায়ক খন্দকার এনামুল হক এনাম। এ সময় যুবদলের সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না বলেন, সরকার জনগণের অবস্থা দুর্বিষহ করে তুলেছে।
ব্যাংকিং খাত, আর্থিক খাত সহ সর্বক্ষেত্র বিশৃঙ্খলা, মেঘা প্রজেক্টের নামে চলছে মেঘা দুর্নীতি। এ অবস্থায় থেকে জাতিকে উত্তরণ করতে হলে জনগণের অধিকার ফিরিয়ে আনতে হবে। মুন্না বলেন, তরুণের অহংকার। তারেক রহমান বলছেন, বিএনপির সংগ্রাম ক্ষমতায় যাওয়ার জন্য নয়, জনগণের ভোটাধিকার ও বাক স্বাধীনতা ফিরিয়ে আনার সংগ্রাম। যুবদল তারেক রহমানের আদর্শের ভ্যানগার্ড। তার নির্দেশনাকে কাজে লাগিয়ে ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে দেশবাসীকে ঐক্যবদ্ধ করে যুবদল রাজপথে থাকতে হবে। কর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, যুবদল একটি শক্তিশালী সংগঠন। এই সংগঠনটি শক্তিকে কাজে লাগিয়ে জনগণের আশা-আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাতে হবে। মোনায়েম মুন্না আরও বলেন, যুবদল শান্তিপ্রিয় রাজনীতি বিশ্বাস করে। শান্তিপূর্ণ আন্দোলনকে যদি সরকার দুর্বলতা মনে করে তাহলে ভুল করবে।